আগুন গরম পানির তেজে ঘুমটা ভাঙার সাথে সাথে কাতরাচ্ছে যুবক দুজন। অসহনীয় যন্ত্রণা হচ্ছে পুরো মুখ জুড়ে। মায়ার বাকি দুজন গার্ড হাতে লাঠির সাইজে ছোট রড নিয়ে আসে। মায়া বেঁধে রাখা যুবকদের দিকে তাকিয়ে বলে, রেপ করেছিলি না মেয়েদেরকে? বিনা শাস্তিতে বুক ফুলিয়ে অনেক ঘুরেছিস। এবার তোদের শান্তির দিন শেষ। বলেই লোক দুজনকে ইশারা করলো। ওরা এসেই রড দিয়ে করাঘাত করতে লাগলো। এতটাই জোরে আঘাত করছে যে যুবক দুজন চিৎকার করছে। আফসোস, এই চিৎকার এই ঘরের বাইরে পৌঁছাবে না, কারণ পুরো রুমটি সাউন্ড প্রুফ। মায়া ওর হাত উঁচু করে থামিয়ে দিল সবাইকে। সবাই থেমে গেল। মায়া তার হাতের বন্দুক তাক করে যুবক দুজনের দিকে। যুবক দুজন ছটফট করছে। মায়া ওদের দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, ধর্ষকদের শাস্তি আইন দেয়, কিন্তু যেই ধর্ষক আইনকে কিনে নিজেকে শান্তিতে রাখে তাকে এই মায়া শাস্তি দেয়। বলেই বন্দুক চালিয়ে দিল সোজা যুবক দুজনের মস্তিষ্ক বরাবর। ওখানেই দুজন যুবক কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মায়া গুলিটা হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বাইরে বের হলো। গাড়িতে উঠতেই তারেক বলে, মায়া আপনি তো এদের ব্যাপারে জানান নি আমাকে। তুমি মেয়েদের দিকটা সামলাচ্ছিলে তাই। তুমি যখন মেয়েদের খোঁজ পাও ঠিক তার পেছন দিক দিয়েই ওরা পালায়। আমি তখনই ওদেরকে ধরে নেই। আপনি ওই সময় ছিলেন ওখানে। রহস্যের হাসি দিয়ে বলে, কোনো কাজেই মায়া অপরিপক্ক রাখে না। নিজের হাতে ওদেরকে শাস্তি দিব বলেই তো পিছনে ছিলাম। ভাগ্যিস ছিলাম, তাই তো পালানোর সময় ওদেরকে ধরতে পেরেছিলাম। ওদেরকে এভাবে মারা কি ঠিক হলো? তুমি ওদের হিস্ট্রি চেক করেছো তারেক? তারেক দুই দিকে মাথা নাড়ালো। মায়া গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলে, প্রথমে যে যুবককে গুলি করলাম ওর নাম হিমেল। লাস্ট 5 বছর ধরে ওর নামে 3টি রেপ কেস এসেছে, জেলেও গেছে। পরে টাকার খেলায় জিতে আবার বাইরে আরামে ঘুরে বেড়াচ্ছে। দ্বিতীয় যুবকটি হলো লিখন। নিজের খালাতো বোনের সাথে পরকীয়া করে তাকে শেষে খুন করে নদীতে ভাসিয়ে দেয়। সমস্ত কিছুর ভিত্তির ওপর তারও জেল হয়। প্রমাণ না থাকায় শুধু কয়েক বছরের শাস্তি আর কিছু টাকা মঞ্জুর করা, এগুলো দিয়েই ওরা ছাড়া পায়। জেল থেকে বের হয়ে এসে আবারও অনৈতিক কাজে যোগ। এদেরকে এদের পরিবার ঠিক পথে না দেখিয়ে উল্টো দেখিয়ে দিচ্ছে সমাজ নষ্টের পথ, উস্কিয়ে দিচ্ছে টাকার কাছে। এখন তুমিই বলো আমি কি করে এতগুলো অন্যায় দেখেও ওদেরকে ছেড়ে দেই? আজ আমি আবার ওদেরকে ছেড়ে দিব, ওরা আবারও অন্যায় করবে। জেনে বুঝে অন্যায়কারীকে ছেড়ে দেওয়া কি আমার উচিত হবে? তারেক মাথাটা নাড়িয়ে না বুঝিয়ে দিল। গাড়ি চালানোতে মনোযোগী হলো এখন সে। রাজ মিটিং শেষ করে বাসায় চলে এসেছে। মাহমুদ সর্দার আর মোহন সর্দার বসে আছেন সোফায়। মোহন সর্দার রাজকে দেখে বিদ্রুপের হাসি দিয়ে বলে, বড় ভালোবাসা দেখে বিয়ে করেছিলে না? বউ কেমন ডোজ দিল? মাস দুই কি এক গেলেই এই ডোজের ফল পাবে। এত তাড়াতাড়ি ফল পাওয়া যায় না কাকা। মোহন সর্দার চোখ রাঙালো। এই ছেলে হুটহাট বেফাস কথা বলে, চিল্লিয়ে বলে, দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছ তুমি। বিদেশ থেকে এগুলো শিখেছো? এগুলা দেখেও শেখা যায়। শুক্রিয়া অন্তত তোমার আর তোমার ছেলের মতো আমি নই। কি বোঝাতে চাও তুমি নিজেকে দিয়ে? হতে পারি আমি বেফাস বাণীর অধিকারী, কিন্তু দিন শেষে আমি আমার একমাত্র বউয়ের যোগ্য স্বামী, যে নিজের বউ ব্যতীত অন্য নারীতে আসক্ত না। তোমার বউ তো তোমাকে বাইন্ডিং করছে। বউয়ের অভিমান হয়েছে খুব। এটা যেদিন ভেঙে যাবে সেদিন আমিও এক সুখী সংসার গড়ে তুলতে পারবো। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। মাহমুদ সর্দার খুব ভালো করেই জানে রাজ ফল বলতে কিসের কথা বলেছে। মায়া যে মোহন সর্দার আর সোনালীকে টার্গেট করে নাস্তানাবুদ মায়া যে মোহন সর্দার আর সোনালীকে টার্গেট করে নাস্তানাবুদ অবস্থা করে দিবে, এটার দিক অনুসরণ করেই রাজ কথাটি বলেছিল। এখন যার মস্তিষ্ক যেদিকে যায় সে সেই ব্যাপারে কথা বলতে চায়। অবশ্য ভাইয়েরও বা দোষ কিসের? তার ছেলেটাও তো মাঝে মাঝে এমন এমন কথা বলে যে বড় হয়েও তিনি মনে মনে নাউজুবিল্লাহ পড়ে। ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়লেন। হিয়া আর সিয়া মিলে আজকে সন্ধ্যায় পিঠা বানিয়েছে। পিঠাগুলো খুব সুন্দর না হলেও মোটামুটি স্বাদের। ভাইয়ের আজ মুখ কালো হতে হতে হয়নি। খুশিতে দুই বোন মিলে ভাইয়ের প্রিয় সাজের পিঠা বানিয়েছে। রাজ সোফায় বসা অবস্থায় বলে, বোনেরা কোথায়? তুমি যে বলেছিলে ওরা চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভাইয়ের বিপদও শেষ, কান্নাও শেষ।
এখন পিঠা বানাচ্ছে। রুদ্র আর রাহান সর্দার এসেছে এখানে। রুদ্র রাজের পাশে বসে বলে, গুড নিউজ আছে, ভাই কল করেছিল। কি? 2টা স্যাম্পল টেস্ট করেছে, ম্যাচ করেছে দুজনের। এখন শুধু তাকে দেশে নিয়ে আসবে ভাই। রাজ মৃদু হাসলো, তারপর সোনালির দিকে তাকিয়ে বলে, শত্রু এবার শত্রুর কাজে লাগবে। সতীন কাটা তবে একই বলে। বলেই হেসে দেয় দুজন। কেউ কিছু বুঝলো না, কিন্তু মাথাও ঘামালো না, কারণ এরা ভাইয়েরা সব এমন। এক জায়গায় সবাই হলেই হাসাহাসি আড্ডা। বিশেষ করে রাজ আর রুদ্র যেন একটু বেশি, আদ্র একটু গম্ভীর। ও এত বেশি কথা বলে না। সিয়া আর হিয়া পিঠা নিয়ে এলো। দুধের মধ্যে গোল আকারে সাজের বানানো ভেজে রাখা পিঠা। পারদর্শীদের মতো অত সুন্দর ডিজাইন না হলেও পিঠাগুলো নতুন হাতের কাজ অনুসারে সুন্দর হয়েছে। বিশেষ করে রাজের দুই বোন বানিয়েছে। মালিনীকে তেমন পছন্দ না হলেও সিয়া আর হিয়া রাজের কলেজার টুকরো। দুই বোনকে আগলে রেখেছে সব সময়। মাহমুদ সর্দার এই দিক দিয়ে ছেলেকে নিয়ে গর্ববোধ করেন, সাথে দুই মেয়েকে নিয়েও। সিয়া আর হিয়া পিরিচে করে পিঠা উঠাচ্ছে, আর রাজ এটা দেখে বলে, আমার বউটা কোথায়? তাকে কি তোরা কেউ দেখেছিস? ভাবি তো এখনো আসেনি। রুকুটি করে রাজ বলে, এত রাত হয়ে গেল এখনো আসেনি? কোথায় এত রাত? আসবে হয়তো, এত উতাল হইও না। মাহমুদ সর্দারের কথা শুনে রুদ্র বলে, তোমার ছেলে একদিনই বউকে চোখে হারাচ্ছে বড় বাবা। রাজ দুষ্টু হেসে বলে, আবে বেটা রুদ্র, বউ হলো এমন এক ব্যক্তি যাকে কাছে পেলেও চিন্তা, আবার কাছে না পেলেও চিন্তা। এমনভাবে বলছো যেন আমাদের কারো বউ নেই, শুধু তোমার একারই বউ জুটেছে। তোমরা তো জেনারেশন ভিত্তিক দুটো করে বিয়ে করেছো। প্রথমে আমার দাদা, তারপর আমার বাবা, এরপর আমার সন না মানে কাকা। আমি তো একটাই বিয়ে করেছি। তোমরা যদি তোমাদের 2 নম্বর বউ নিয়ে দিন শেষে সন্তুষ্ট না থাকো, তার জন্য আমি কি আমার একটা বউকে নিয়ে সন্তুষ্ট না? মাহমুদ সর্দার গলা খাকারি দিলেন। এই ছেলের সামনে কোনো কথা বলে শান্তি নেই। তার 2টা বিয়ের জন্য মনে হয় মৃত্যু পর্যন্ত কথা শুনবে, বিশেষ করে তার ভাইয়ের অপকর্মের জন্য। মাঝে মাঝে রাজের কথার মাঝে প্রকাশ পায় অপকর্ম করেছে তার ভাই, কিন্তু দোষের ভাগিদার সেও। কেন সে শাহানা পারভিনের হয়ে লড়াই করেনি? এদিকে তিনি কিছুতেই বুঝাতে পারে না। তার সাধ্য অনুসারে চেষ্টা করত। এখন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অধিকার দেখাতে আসলে তো তাকে চুপ থাকতেই হবে। তাই তো সে না পেরে অনেক সময় চুপ থাকতেন। মাহমুদ সর্দারের ভাবনা ছেদ করল গাড়ির আওয়াজে। রাজ এটা শুনেই বলে, এসে গেছে আমার হেনাকোন্ডা বউ। হলরুমে পা রেখেই একটা তুফান বাঁধিয়ে দেবে। এই না তুমি তোমার বউকে চোখে হারাচ্ছিলে, এখন আবার ভয় পাচ্ছ? ওই যে বললাম, বউ মানুষটাই এমন যে থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। মায়া গাড়ি থেকে নেমে সর্দার মহলের ভিতরে ঢুকতে যাবে। কিছু একটা ভেবে পিছনে ঘুরে তারেকের উদ্দেশ্যে বলে, বাসায় আসো, রাতের খাবার খেয়ে যাবে। তারেক আলতো হেসে বলে, নো থ্যাঙ্কস ম্যাম। বলেই কল্পনা করতে থাকে আজকে সকালের কথা। পায়েস আর ফল নিতে এসেছিল আজ সকালে। ওই সময় সবাই নিজস্ব কাজে ব্যস্ত, যে যার মতো কলেজে যায় আর বড়রা অফিস। তারেক খাবারগুলো নিয়ে আশ্রমে যাবে। গাড়িতে ফলের ঝুড়ি রাখতেই ভাঙা গলায় ফাটা বাঁশের কণ্ঠে ইংলিশ গান শুনে পিছনে তাকায়। পিছনে তাকিয়ে দেখে মিলি কানে হেডফোন নিয়ে হাত দুটো উপরে উঠিয়ে দুলাতে দুলাতে নাচতে থাকে আর চিল্লিয়ে গান গাইতে থাকে। যেটা দেখে তারেক মনে মনে মিলিকে বলে, জলহস্তির রানী। মিলি আনমনে গলা ফাটিয়ে গান গাইতে গাইতে বাইরে এসে দেখতে পেল তারেককে। চোখ দুটো বড় বড় করে দাঁড়িয়ে রইল সোজা হয়ে। ক্রাশকে এভাবে সামনে দেখতে পাবে ভাবতেই পারেনি সে। কান থেকে হেডফোন খুলে চুলগুলো ঠিক করে সামনে এগিয়ে গেল। তারেকের সামনে এসে বলে, হাই ব্ল্যাক ডায়মন্ড। বাই। বলে গাড়িতে উঠতে যাবে তারেক। মিলি ওর বাম হাত ধরে ঘুরিয়ে নিজের দিকে আনে। তারেক হুমড়ি খেয়ে পড়তে নেয়। এভাবে অ্যাটাক করবে বুঝলে সে তো প্রস্তুতি নিত। অবশ্য কেউ অ্যাটাক করার আগে বলবে নাকি? তারেক মনে মনে আরো 10টা গালি দিতে শুরু করলো। মিলি মুখটা হাসি হাসি করে বলে, আমাদের বাড়িতে আসবে, এটা আগে বলনি কেন? আসলে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাতে ভুলে গেছিলাম। দুঃখিত ম্যাম, পরের বার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েই তারপর আসবো। এত কষ্ট করতে হবে না, আসার আগে আমার নাম্বারে একটা এসএমএস দিয়ে দিবে, আমিও রেডি থাকবো।
কিসের রেডি? ও তুমি বুঝবা না। চলো আমার সাথে ভিতরে। কেন? নাস্তা করবে? সর্দার মহলে প্রথমবার এসেছো, নাস্তা না করেই চলে যাবে? তারেক বিড়বিড় করে বলে। গরিব বলে মা এসে আমার সাথে করে খিটখিট, আর তারই মেয়ে কিছুক্ষণ পরে এসে গায়ের সাথে চিপকে চোখ করে পিটপিট। মিলি শুনতে পেল না, হাত নাড়িয়ে তারেককে বলে। কোথায় হারিয়ে গেলে তুমি? আমার কাজ আছে ম্যাম। এই একদম ম্যাম বলবা না আমাকে। তাহলে কি বলে ডাকবো? আমার তো নাম আছে, যদি এটা ডাকতে অসুবিধা হয় তাহলে তোমার মনের মাধুর্য দিয়ে কিছু একটা ডেকো। তারেক খুব খুব করে কেসে উঠল। এ মেয়ে এখন মনের মাধুর্য দিয়েও ডাকতে বলছে, এরপর আরো বাড়িয়ে কিছু বলবে। তাড়াতাড়ি পালাতে পারলেই বাঁচে সে। তারেক বলে। আমাকে যেতে হবে, আমি আসি। আরে শোনো, আসল কথাটাই হলো না। তোমার প্রিয় রং কি? কেন? এরপর আসার আগে যখন আমাকে মেসেজ দিয়ে জানাবে, আমি তখন ওই রঙের জামা পরবো। তারেক ব্রুকুচকে তাকিয়ে আছে, মিলি আলতো ধাক্কা দিয়ে বলে। কি হলো বলো? তারেক এবার একটু ঝাড়ি মেরেই বলে। করলার রং। বলে গাড়িতে উঠে আর গাড়ি দ্রুত চালায়, মানে পালায়। মিলি কিছু বুঝলো না, পরে মাথা চুলকে ভেবে বলল। করলার রং তো সবুজ, তার মানে এই ব্ল্যাক ডায়মন্ড সবুজ রং পছন্দ করে। উত্তরটাও কি না সোজা না দিয়ে বেঁকিয়ে দিল। মায়া তারেককে এতক্ষণ পর্যবেক্ষণ করছিল, কোন ভাবনায় মশগুল বুঝতে পারল না, তাই বলে। কি ভাবছো তুমি? কিছু না ম্যাম, আমি বাসায় যে কিছু খেয়ে নিব। এখন বাসায় গিয়ে রান্না করে তো ওই খিচুড়ি, তাও ডালে চালে বসিয়ে দিয়ে দুপুরের দিকে পায়েস ছাড়া কিছুই খাওনি। আমিও ব্যস্ত ছিলাম, তাই তোমাকেও ব্যস্ত থাকতে হয়েছে। তোমার তো আলসারের সমস্যা বাড়ছে, এগুলো ঠিক না তারেক। গ্রামে তোমার মা বাবা আছে, তাদের দিকে তাকিয়ে হলেও তোমাকে নিজের যত্ন নিতে হবে। আজকের রাতটা এখানে থেকে খেয়ে যাও। মায়া প্রায়ই তারেকের জন্য নিজের ফ্ল্যাটে থাকতে রান্না করতে বলতো মিটকে, কারণ তারেক মায়ার জন্য সর্বস্ব করে। বডিগার্ড হিসেবে মায়ার জন্য তারেক বিশ্বাসযোগ্য, তাকে আবার মাঝে মাঝে যেতে হয় হাসপাতালে, কারণ খাওয়ার অতিরিক্ত অবহেলার জন্য তারেকের গ্যাস হয়, যা পরে আলসারের সমস্যা হয়েছে। এদিকে বেতন যা তার 3/1 তারেক গ্রামে পাঠিয়ে দেয়, আর বেশিরভাগ টাকা ব্যাংকে রাখে। একটা ভালো বাড়ি বানিয়ে অন্তত বাবা মা নিয়ে থাকতে পারবে সে। এভাবে পরিশ্রম করতে করতে শরীরের রোগ বাড়িয়ে দেওয়াটা বীর আর মায়ার নজর এড়ায়নি। তারেকের মা বাবা মায়া আর মৌকে বড় অনেক করতে অবদান রাখে, কারণ বীর বোনের স্থান দিয়ে নিজের বাড়িতে রাখলেও তাকে তার ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকতে হতো, বিশেষ করে লন্ডনে পড়াশোনার জন্য। মায়া আর মৌয়ের যত্ন তারাই নিত। একসময় তারেকের মাকেই মায়া আর মৌ হাসিমা বলে ডাকে। সে হাসি মায়ের ছেলেকে, তো সেও একটু যত্ন নিবে, এটাই মায়ার মানবতা। মায়ার অর্ডার পেয়ে তারেক না করতে পারল না, চলে গেল মায়ার পিছন পিছন। মনে মনে বলছে, ভিতরে ঢুকবো আর সাথেই সাথেই দেখা মিলবে সেই নাইজেরিয়ান নাচিঙ্গি মেয়েটার সাথে। ওই মেয়ে যেন আলাদিনের ওই চেরাকের দৈত্য, আর কারোর সাথে দেখা না হলেও ওর সাথে দেখা হবেই। রাজ মুখে হাত দিয়ে সদর দরজার দিকে তাকিয়ে আছে। মাহমুদ সর্দার শুকনো দৃষ্টি দিয়ে বলেন। এভাবে কি দেখছো দরজার দিকে? আমার বউটার গাড়ির শব্দ বাড়ির ভেতরে এসেছে হলো 10 মিনিট, এখনো বউয়ের দেখা মিলল না কেন? হেঁটে হেঁটে আসছে, প্লেনে করে না, সময় লাগবে তো। হেঁটে হেঁটে তো আমিও আসি বাবা, এত সময় তো লাগে না। কিছু হলো না তো আবার? তোমার বউয়ের কিছু হবে বলে মনে করো তুমি? আমি তো বলিনি আমার বউয়ের কিছু হলো কিনা, আমি বলতে চাইছি এই সর্দার মহলের আবার কারো কিছু হলো নাকি। আমার যে বউ, বলা যায় না কার পেটে কখন ছুরি চালিয়ে দেয়। কিছু হলেই তো মিডিয়া এসে শুরু করে দিবে আমার সামনে লাইট ক্যামেরা নিয়ে। অপরাধ করবে বউ, আসামি হয়ে যাবে স্বামী। মায়া আর তারেক ভিতরে ঢুকলো। তারেক ভিতরে আসতেই চোখাচোখি হয় রাজের সাথে। রাজ প্রশ্নবোধক চাহনি দিল। তারেক সান্ত্বনার ভঙ্গিতে তাকালো। সিয়া আর হিয়া মিষ্টি হাসি দিয়ে মায়ার কাছে এসে বলে,
আমরা দুই বোন আজ পিঠা বানিয়েছি, তুমি এত দেরি করলে কেন? মায়া দুই বোনের গালে হাত বুলিয়ে আদর করে বলে। কাজ ছিল একটু বেশি তাই। মায়ার এখন মৌয়ের কথা মনে পড়ছে। বোনের সাথে সারাদিনে কথা হয়নি, চোখটাও কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়েছে। মোহন সর্দার তিরস্কার করেই বলে। নিজের স্বামীর নামে মামলা করাটা তার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ। মায়া তাকালো সেদিকে, মুচকি হেসে বলে। আমার স্বামীর নামে মামলা করেছি বলে আপনি যে কথাগুলো শুনিয়ে দিলেন, আপনার বউ যদি আপনার নামে মামলা করত তাকে কি করতেন? মোহন সর্দার এবার মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে। তোমার বৌমা কি কোনো শিক্ষা দীক্ষা পায়নি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না? আমার বৌমার কথা পরে, আগে তো আমার গোরাটাকে দেখো, মানে আমার সুপুত্র। সেও বা কবে বড়দের সাথে মেপে মেপে কথা বলে। বেটা রুদ্র, আমাদের বাসায় এবার কয়েকটা দাড়ি পাল্লা আনবে তো। কেন ব্রো? বড়দের সাথে মেপে মেপে কথা বলার সময় এসেছে তো। যদি ওজনে ভুল হয় তাই আবার বাবা কাকাকে এক পাশে বসিয়ে আর এক পাশে পাল্লা দিয়ে কথা বলবো। উপস্থিত সবাই হেসে দিল, কিন্তু হাসলো না দুজনে, মাহমুদ সর্দার আর মোহন সর্দার। মায়া নিজেও নিজের রাগী ভাবটা আটকে রাখতে পারল না, মিটি মিটি ঠোঁট আটকে হেসে দিল। মিলি হাসির শব্দ পেয়ে বাইরে এসে দেখলো তারেক আছে সেখানে। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে সবুজ রঙের সালোয়ার কামিজ পরে নিল। নিচে আসতেই সেখানে আসলো সোনালি আর মালিনী। মিলিকে এভাবে পুরো সবুজ রঙের পোশাকে দেখে সোনালি প্রথমে নিজের মেয়েকে পেতনি ভেবেছিল। ক্যাটক্যাটে সবুজ রঙের জামা, যার তিন ড্রেসের সাথে ম্যাচ করে কেনা। সোনালি মুখটা বেঁকিয়ে বলে। এটা তো তোর কলেজের স্বাধীনতা দিবসের দিন পরার জন্য কিনেছিলি, এখন পরলি কেন? তাও আবার সালোয়ার এক, তো ওড়না আর এক। এছাড়া করলাম না, মানে সবুজ রঙের কোনো পোশাক তাও ম্যাচ করে আমার নেই, তাই যেটা আছে ওটা আবার শর্ট। বলেই তারেকের দিকে হাসি দিয়ে তাকালো। মায়ের চোখ এড়ালো না মিলির এই চাহনি। তারেক এবার বিড়বিড় করে বলে। সোনালি আর মালিনী একে অপরের দিকে তাকিয়ে মায়ার কাছে আসে। সিয়া আর হিয়াকে এক প্রকার ঠেলে পিছনে সরিয়ে দিল। মায়ার কাছে এসে মালিনী বলে। তুমি এসেছো? আমি তোমারই অপেক্ষা করছিলাম। মায়া সহ সবাই যেন অবাক। রুদ্র তো পা দুটো উঠিয়ে সোফার পিছন দিকে ঘুরে বসে বলে। এবার একটু লাইভ ড্রামা দেখতে সুবিধা হবে। সিয়া আর হিয়া একে অপরের দিকে চেয়ে আবারও মা কাকিদের দিকে চাইল। মালিনী ওর হাতের বালা খুলে বলে। এটা আমার বাবা, মানে রাজের নানা গড়ে দিয়েছিল আমাকে। আমার বৌমার জন্য এটা রেখেছিলাম। শখ ছিল একটা ছেলে হবে, হয়েছিল ছেলে আমার, কিন্তু জন্ম দেওয়ার পরপরই সে হারিয়ে গেল। কোথায় আছে জানি না, অনেক খুঁজেছি আমরা, তাকে তো আর পেলাম না। বৌমা আর কই পাই। তাই আমার এই বালার অধিকার এখন তোমার, এটা তুমিই নাও। হাত থেকে বালাটা খুলে যে মায়ার হাতে দিতে যাবে, মায়া বাধা দিয়ে বলে। এটা আমার কাছে উপহার হিসেবে রেখে দিলাম, কিন্তু এইটা আমি পড়তে পারবো না। কেন মা? বউয়ের মুখে আহ্লাদি সুরে বৌমার জন্য মা শুনে মাহমুদ সর্দারের বিষম এলো। মায়া মিষ্টি হাসি দিয়ে বলে। পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা আপনা আপনি ঘটে যায়, বলা তো যায় না। আপনার সেই ছেলেটা হঠাৎ করে ফিরে আসলো, তখন এটা নিয়ে একটা খারাপ লাগা আপনার মাঝে কাজ করবে। আমার ব্যবহার করা বালা আপনার বৌমাকে দেওয়াটা শোভা পায় না। এদিকে সে যতদিন না আসে ততদিন না হয় আমি এটা সুরক্ষিত রাখার দায়িত্ব নেই। আমি চাই না অন্যের স্থান দখল করতে। নিজ যোগ্যতায় যতটুকু অর্জন করতে পারি আমি তাতেই খুশি। মালিনী এমনিতেই একটু কষ্ট পেয়েছিল। নিজের হারিয়ে যাওয়া প্রথম সন্তানের কথা মনে পড়তেই বুকটা মোচড় দিয়ে ওঠে। সোনালি পিরিচে করে পিঠা নিয়ে মায়ার সামনে ধরে বলে। এই নাও পিঠা খাও, তোমার দুই ননদ ভালোবেসে বানিয়েছে। আমাদের বাসার ছেলে মেয়েরা খুব মিশুক, ওরা সবাইকে ভালোবাসা দিতে জানে, আর একটু ভালোবাসা পেলেই খুশি। মায়া সোনালির চোখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে। এই ভালো ব্যবহারের কারণ কি মায়ার মাথায় আসছে না। খোঁজ নিতে হবে তাকে, বলা তো যায় না কোন প্ল্যান আটছে মনে মনে। রুদ্র গুটি গুটি চোখ করে তিনজনকে দেখে যাচ্ছে। এই তিন নারীর তিন রূপ খুব ভালো করেই জানে, শুধু প্যাচ না বাঁধিয়ে দেয় এরা, এটাই ভাবছে।
এদিকে সোনালি আর মালিনী তো মোহনার পথের কাঁটা হিসেবে মায়াকে ব্যবহার করার জন্য এতটা ভালোবাসতে শুরু করেছে। সবই লোক দেখানো তাদের। রাজ মাহমুদ সর্দারের কাছে এসে বলে। কাহিনী কি বাবা? মাহমুদ সর্দার রাজের দিকে ফিরলে রাজ আবারও বলে। তোমাদের দুই ভাইয়ের 2 নম্বর বউগুলো আমার 1 নম্বর বউয়ের সাথে চিপকে নাগিন ডান্স দিচ্ছে কেন? বাবার 2 নম্বর বউ না বলে কি মা বলতে পারো না? মন থেকে না আসলে বলবো কেন? মাহমুদ সর্দার দীর্ঘশ্বাস ছাড়লেন। রাজ আবারও বলে। তোমাকে আমি সোজাসাপটা বলে দিচ্ছি বাবা, তোমার এই 2 নম্বর বউ কিন্তু সুবিধার না। তার জন্য আমার বউয়ের কিছু হলে তোমার বউয়ের অস্তিত্ব কিন্তু এই বাড়িতে থাকবে না। আমাকে ধমকাচ্ছ তুমি? তাহলে শুনে রাখো, এই সবে ভয় পাই না আমি। বউ হারানোর ভয়ে সবারই থাকে বাবা। তোমার এই বয়সে 2 নম্বর বউটা চলে গেলে তুমি যে দেবদাস হয়ে যাবে, সেই দুঃখ আমি তোমার মাঝেও দেখতে পাচ্ছি। আমার ওই 2 নম্বর বউ তোমার খালামণি হয়। অন্তত খালামণি বলে তো ডাকতে পারো। খালামণি ডাকটাও আমার ডাকতে ইচ্ছে করে না। খালামণি যদি এমন ক্ষণে দজ্জাল হয়, তাহলে তাকে ভালোবাসা সহজ নয়। মাহমুদ সর্দার কিছুই বলতে পারলেন না। মালিনীকে বিয়ে করেছিলেন রাজকে মাতৃত্বের স্বাদ দেওয়ার জন্য, কিন্তু এগুলো তো রাজ পায়নি, বরং পেয়েছিল অবহেলা। অল্প বয়সে দাদা মারা যাওয়ার পর ভালোবাসা পেয়েছিল শুধু শাহানা পারভিনার ছোট্ট মায়ার থেকে ভালোবাসা। তাদেরকেই এখন সে ভালোবাসে। রাজ তো তার সন্দেহের তালিকায় মালিনীকে আগে রাখে, কিন্তু প্রমাণ আর নিজেদের গোপন কার্য হাসিল করার জন্যেই রাজ এখনো চুপ আছে। জারাকে বাসায় রেখে বাইরে যেতে হয় বীরের। জরুরি ডাক পড়ে তার, তাই এখন রাত করে বাড়িতে ফিরে সোজা চলে যেতে নেয় জারার ঘরের দিকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় মৌ কিছু বলতে নেয়, পাত্তা দিল না বীর। সকালে জারার করা সেই বাড়াবাড়িটা এখনো তার মাথায় চেপে আছে। মৌ মনটা খারাপ করে বলে। এখনো বিয়ে হতে পারলো না? ভাই তো পুরো পাগল হয়ে গেছে। ওদিকে আপুর বিয়ের পরপরের দিনই আমাকে ভুলেই গেছে। ধুর, আমি যে একটু বক্সিং করি। যারা আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করছিল। এই রাতেও যেন মেয়েটার মেকআপ করা লাগবেই। ঘুম থেকে উঠে মেকআপ, ঘুমানোর সময় মেকআপ, গোসলের পরে মেকআপ। সাজগোজ যেন তার একটা দুনিয়া। চুলগুলি সুন্দর করে আঁচড়িয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে, চোখটা আইশ্যাডো দিয়ে সাজালো। বীর এসে দরজার কাছে দাঁড়িয়ে দেখলো আবারও সেই শপিং মলের মতো করে মুখটা পাউট করে আছে যারা। কোমরে হাতটা রেখে কোমরটা বেঁকিয়ে নিজেকে দেখছে। মুখটা হাসি হাসি করে বলে। हाय मैं कितना सुंदर हूँ। ওটা ন্যাচারাল সুন্দরী না, ওটা মেকআপ নিয়ে পেতনি সুন্দরী। বলেই ঘরের ভেতরে ঢুকলো বীর। যারা ক্ষুব্ধ চোখে তাকালো। এটাকে পাত্তা দেওয়ার পোলা তো বীর না। উল্টো যারাকে টান মেরে নিজের কাছে এনে পাশের টেবিলে থাকা টিস্যু পেপার নিয়ে ঠোঁটটা জোরে জোরে ঘষতে থাকে। লিপস্টিক মুছে গেলেও ঠোঁট হালকা গোলাপি হয়েই আছে। বীর বিরক্তির সাথে বলে ওঠে, এসব বালসাল মেখে ঠোঁটের 12টা কেন বাজাও? এই ঠোঁটের ভবিষ্যৎ মালিক তো আমি। আমি আপনাকে এই ছোটের মালিক বানাবো না। আচ্ছা, তো কাকে বানাবে? যাকেই বানাই আমার ইচ্ছা। ওই, আমাকে কি ইচ্ছা পূরণের সার্ভিস সেন্টার পেয়েছিস তোরা? যখন যে পারে তার ইচ্ছা পূরণ করতে আমার কাছে আসে। তোর একটা ইচ্ছাও পূরণ করব না। কেন? কারণ তোর ইচ্ছা পূরণ করতে হলে এই পুরো ঘটনা জুড়ে বলতে হবে। আমি পূরণ করব আমার নটাঙ্কির ইচ্ছা। যারা রেগে গেল। চোখ দুটো বড় বড় করে বলে, আমি নটাঙ্কি থাকবো না। আমি আপনার কাছে পূরণ করতে হবে না আমার ইচ্ছেগুলোকে। সুযোগ পেলেই এখান থেকে চলে যাব আর অন্য কোনো রাজপুত্রের বউ হয়ে যাব। বীর জারার থুতনিতে জোরে হাতটা চেপে ধরলো। ব্যথা পাচ্ছে যারা। বীরকে ছাড়াতে চায়, সে পারছে না। বীর রাগ মিশ্রিত কণ্ঠে বলে, তোর খুব মুখ ফুটেছে তাই না? এতটাই মুখ ফুটেছে যে আমার থেকে পালানোর কথা এই জবানে আসে। তোর এই জবান যদি আমি বন্ধ করে দেই, ভালো লাগবে তো? যারা বীরের হাতটা ধরে ছাড়ানোর চেষ্টায় আছে। বীর আবারও বলে, নিজে থেকে আমার মনে রাজত্ব করতে এসেছিলি তুই। পালানোর ব্যর্থ চেষ্টা করলেও ফলাফল খারাপ হবে বলে দিলাম।
কারণ মনের রাজত্বের স্থান পেয়ে গেছিস, তাই এই স্থানের মাঝেই নিজেকে সীমাবদ্ধ রাখবি। জারার মুখটা ছেড়ে দিয়ে জারার চুলগুলো ছুঁতে লাগলো। জারা চুপ হয়ে গেল। বীর এবার একটু শান্ত হলেই জারা বলে ওঠে, মেরে ফেলতে চান আমাকে? বীরের হাতটা থেমে গেল। জারার মুখের দিকে তাকালো। জারা সাহসের সাথেই বলে, আমাকেও কি ওই লোকটার মতো খুন করে গুম করে দিতে চান? বীর এবার সপাটে থাপ্পড় মেরে দিল জারার গালে। জারা উল্টো হয়ে পড়ে গেল বিছানার পাশে ছোট্ট টেবিলের কাছে। জারার চুলের মুঠি ধরে নিজের দিকে ঘুরিয়ে বীর বলে, কি ভেবেছিস তুই আমাকে? তোর চাল আমি বুঝি না? হুঁ, আমি সব বুঝি এবং সব জানি। শুধু মনে রাখ, এই বীরের শত্রু কোনোদিন তার উদ্দেশ্য হাসিল করতে পারে না। সেক্ষেত্রে তুই তো। বাকি কথা বলল না বীর। যারা অবাক চাহনিতে তাকিয়ে আছে। বীর হালকা হেসে ঝাটকা মেরে ছেড়ে দিল জারার চুল। চলে যেতে নিল জারার ঘর থেকে। দরজার কাছে এসে পা থামিয়ে বলে, তোমার বাবা মায়ের মৃত্যুর জন্য তোমার আপন মানুষ দায়ী, আমি না। আর তার প্রমাণ আমি এনে দিব। শুধু শুধু মিথ্যা অপবাদে প্রতিশোধ নিতে এভাবে আমাদের ভালোবাসাকে নষ্ট করার দরকার নেই। বীর চলে যেতেই যারা হতাশার চাহনি দিল। বীর তাহলে জেনে গেছে এতদিন যারা তার সাথে অভিনয় করছিল। বীর যাওয়ার পর যারা ওর ফোনটা হাতে নেয়, যেখানে দেখলো সোনালির কল, যেটা দেখেও কোনো প্রতিক্রিয়া জানালো না যারা। ভাবছে বীর তাকে প্রমাণ দেখাবে। তবে কি এবার বাবা মায়ের মৃত্যুর তদন্ত চলছে? যারা এবার মুখটা হাসি হাসি করেই বলল, তাহলে আমার প্ল্যান কাজে দিয়েছে। আমি এবার বের করতে পারবো ওই খুনিকে। বীর যদি তাকে শাস্তি দেয় তাহলে তো খেলা আরো জমে যাবে। বলেই হেসে দিল যারা। ভাবতে থাকে এই অভিনয়ের শুরুর দিনের কথা। নিজের বাবা মায়ের মৃত্যুর দায়ী হিসেবে কে আছে এটা যারা জেনেই যায়। যার সাথে জড়িত আছে বীরের সম্পর্ক। তাই তো সোনালির কাছে থাকাকালীন বীরের সমস্ত বিষয়ে খোঁজ নেয়। এক পর্যায়ে যখন জানতে পারে বীর কানাডা আছে, তখন যারা সোনালির দামি স্বর্ণের হার চুরি করে বিক্রি করে সেই টাকা নিয়ে পালিয়ে চলে যায় কানাডা। শুরু করে ফ্রেন্ডের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা, যেখানে একটা ডেয়ার থাকে প্রপোজ করতে হবে অচেনা কাউকে। যারা ইচ্ছে করেই বন্ধুদের নিয়ে ওই প্লেসে যায়, কারণ কে জানতো ওখানে বীর আসবে। যারা এদিক ওদিক তাকিয়ে বীরকে দেখে। সবার দেওয়া ডেয়ার অনুসারে সে বীরকে টার্গেট করে চলে গেল প্রপোজ করতে। বীরের কাছে এসে গোলাপ ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে যারা বলে, I like you, killer attitude, not your handling it, the way I kiss it, I love you, Mr. Handsome. বীর তখন ওর চোখের সানগ্লাস খুলে দেখতে থাকে যারাকে। মিটিং করতে এসেছিল এখানে সে। এতগুলো ক্লায়েন্টের সামনে এভাবে প্রপোজ পাওয়ায় একটু অবাক। সাথে আশেপাশে সবাই হা হয়ে আছে। বিশেষ করে বীরের অ্যাসিস্ট্যান্ট অবাকের সাথে মনে মনে বলে, দেখতে তো সুন্দরী, বয়সের সাথে পিনিক বেড়েছে নাকি যে মরার জন্য লাফাচ্ছে। প্রপোজ করতে এই জমকে খুঁজতে হলো। জানার বন্ধু মহলের একজন বীরকে দেখে চিনতে পারে। বীর মাফিয়ার সাথে নিজস্ব ব্যবসা আছে। সেই ব্যবসার মাধ্যমে তাকে সবাই খুব ভালো করেই চেনে। দ্রুত দৌড়ে এসে বলে জারার হাত ধরে টেনে নিয়ে যায়। জারা যেতে যেতে পিছনে ঘুরে বীরের দিকে হাতটা দিয়ে ফ্লাইং কিস দেখিয়ে দিল। তারপর চোখ টিপ দিয়ে ইশারা করলো তার পাশের বান্ধবীরা মাথায় তারপর চোখ টিপ দিয়ে ইশারা করলো তার পাশের বান্ধবীর মাথায় সমস্যা আছে। ওখান থেকেই শুরু হয় ওদের প্রণয়ের সম্পর্ক। এক সময় বন্ধুত্ব, তারপর প্রেম। এরপর যারা ইচ্ছা করেই পালিয়ে আসে বীরের থেকে, কারণ তার চাল তো এটাই। বীর তার পিছে পাগলের মতো ছুটতে থাকবে, তবেই না আস্থা পাবে সে। তার বাবা মায়ের মৃত্যুর জন্য যে দায়ী তাকে শাস্তি দিবে বীরের মাধ্যমে। তারেকের সাথে কথা বলে রাজ। মায়া রাজকের খুন করার ঘটনাটা বলে দিল রাজকে। সব শুনে রাজ মৃদু হেসে বলে, ভাবছি বউকে মাফিয়া বানাবো, আমার ডান হাত হবে আমার বউ। তারেক নিজেও মৃদু হাসলো। অতঃপর বিদায় জানিয়ে চলে গেল। রাজ মিটিং ঘর থেকে বের হয়ে এসে নিজের ঘরের দিকে যেতে নেয়। পথি মধ্যে দেখা হয় মাহমুদ সর্দারের সাথে। তিনি প্রেসারের ওষুধ খেতে এসেছিলেন। ঘরে পানি ছিল না, তাই ওষুধের বক্স নিয়েই বাইরে আসেন।
রাজ এসে বক্স খুলে প্রেসক্রিপশন মিলিয়ে ওষুধ দিয়ে দেয়। মাহমুদ সর্দার পানি দিয়ে ওষুধ গিলে খায়। রাজ এটা দেখেই চলে যেতে নেয়। কিছু একটা ভেবে পা থামিয়ে বলে, শোনো বাবা, এই যে আমি দরজা লাগিয়ে দিব, যতক্ষণ না আমি বের হব আমার ঘুমে ডিস্টার্ব করতে আসবে না। সে আমার বিরোধী দল এসে বাড়িতে বোমা ফাটাক না কেন, মনে রাখবে ছেলে এখন বিবাহিত, যথেষ্ট পরিমাণের ঘুমের প্রয়োজন তোমার ছেলের। আশা করি বিষয়টি বুঝেছো। তোমার কারণেই বাড়িতে একদিন বোম ফাটবে, অসভ্য ছেলে। এই বোম আমার বইয়ের থেকেই ফাটবে, যাতে বেশি জোরে বোম না ফাটে তারই চেষ্টা করছি। রাজ বড় বড় পা ফেলে ঘরের দরজা লাগিয়ে দিল। মাহমুদ সর্দার দীর্ঘশ্বাস ছেড়ে বলে, দিন দিন ছেলেটার মুখের লাগামহীন কথা পারমাণবিক বোমার থেকেও দ্রুত গতিতে কাজ করছে। ঘরে এসে দেখলেন মালিনী বসে বসে কিছু ভাবছে। মাহমুদ সর্দার খুব ভালো করেই বুঝলেন কি ভাবছে মালিনী, তাই তার পাশে বসে বলেন, আমাদের ছেলেটা ফিরবে কি না জানি না, কিন্তু তোমার এই কষ্টটা কমানোর একটু চেষ্টা করো। এখন তো তোমার 2 মেয়ে আছে, একটা সন্তান হারালেও তোমার কোল জুড়ে কিন্তু একসাথে দুজনকে এনে দিয়েছে। তুমি চাইলে সন্তান হারানোর কষ্ট আবারও কমিয়ে দিতে পারি। মালিনী ভ্রুকুটি করে মাহমুদ সর্দারের দিকে ফিরে বলে, তোমার ছেলেটা আসলে তোমার মতোই, তুমি গিরগিটি, তাই শুধু ঘরের মধ্যে লাগামহীন কথা বলো। তোমার ছেলে একরূপী, এই ঘরের বাইরেও লাগামহীন কথা বলে বেড়ায়। মাহমুদ সর্দার কপালে হাত দিয়ে বসে থাকলেন। ঘরে বাইরে যেখানেই যান সেখানেই 2-4টে কথা শুনতে থাকেন। রাজ ঘরে এসে মায়াকে দেখতে পেল না। ব্যালকনির দিকে একটু উকি দিয়ে বলে, বউ কি আমার বাসরের ভয়ে পলাপলি খেলছে? ব্যালকনি থেকে কথাটা শুনে বিরক্ত মায়া। রাজ আবারও বলে, দেখো বউ, অনেক রাত হয়েছে, সকালে উঠে কাজে যেতে হবে। ছুটির আগের দিন রাতে এভাবে পলাপলি খেলবে? এখন আসো একটু বাসর করি। মায়া উত্তর দেয় না। রাজ এসে মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। মায়া আকাশের দিকে তাকিয়েই বলে, আমাকে ছেড়ে দিন মন্ত্রীমশাই। রাজ মায়ার গলার কাছে ছোট করে চুমু দিয়ে বলে, কখনোই ছাড়বো না। এভাবে উন্মাদের মতো আচরণ আপনার সাথে যায় না। বউয়ের সাথে সব যায়। মায়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রাজ বুঝতে পারল, তাই মায়াকে নিজের দিকে ফিরিয়ে সোজা নিজের বক্ষে আটকে রাখলো। মায়ার চোখের পানিতে রাজের বুকটা ভিজে গেল। রাজ ঠোঁট প্রসারিত করলো শুধু। মায়া ছাড়তে চাইছে নিজেকে, কিন্তু ওই যে রাজ তো তাকে ছাড়তে দিবে না। স্বামীর অধিকার আছে যে এখানে। রাজ আর একটু শক্ত করে আগলে নিয়ে বলে, এবার একটু মন ভরে কান্না করো মায়াবতী, তোমার এই কান্না ওই চাঁদটাও দেখতে পারবে না। চাঁদ আমার কান্না দেখলে ক্ষতি কি? আমার বউয়ের কান্না দেখার অধিকার যখন আমি রাখি না, সেই কান্না দেখার অধিকার ওই চাঁদেরও নেই। তুমি কান্না করবে তো আমার বক্ষে মুখ ডুবিয়ে কান্না করবে, অন্তত তোমার অশ্রুর পানি সব আমার বক্ষে এসে স্পর্শ করবে। মায়া কান্না থামিয়ে দিল। মায়ের কথা খুব মনে পড়ছে তার। কতগুলো বছর মা ছাড়া কাটিয়েছে সে। মায়া এবার স্বাভাবিক হয়ে নিজেকে ছাড়িয়ে দিল। আমি ঠিক আছি মন্ত্রীমশাই। ঠিক না থাকলেও নিজেকে ঠিক রাখতে জানে আমার মায়াবতী। আপনি জানেন আমার বউ তুমি, তোমার ব্যাপারে এতটুকু জানবো না? আপনার বউকে নিয়ে আপনার মনে অনেক ভালোবাসা, তাই না? অবশ্যই, আমি আমার বউকে অনেক ভালোবাসি। একদম মিথ্যা বলবেন না, আপনি ভালোবাসতেই জানেন না। যদি জানতেন তবে এভাবে ভালোবাসাকে কবর দিতেন না। আমি ভালোবাসাকে কবে কবর দিয়েছি? ভ্রুকুচকে বলে রাজ। মায়া কথাটা এড়াতে বলে, কিছু না, ঘুম পেয়েছে আমার। বলেই মায়া ভিতরে যেতে নেয়। রাজ মায়ার হাত আটকে নিজের দিকে আনে। মায়া বিরক্তির সাথে বলে, কি হলোটা কি? ওই চাঁদ তোমার চোখের পানি রেখেছে, যেটা আমি দেখিনি। তো আমার হিংসে হচ্ছে, তাই এখন এই চাঁদের সামনে আমি আমার চুম্বন বিলাস করে দেখিয়ে দিব। কি? বলেই রাজ মায়াকে নিজের আরো কাছে এনে ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। চাঁদের সামনে মায়া ঠোঁট ছুঁয়ে দিল নিজের ঠোঁট দিয়ে। মায়া চোখ বন্ধ করে আছে। রাজ চোখটা মেলেই আছে। চোখটা চাঁদের দিকে রেখে চোখ টিপ দিল, যেন ওই চাঁদকে সে হারিয়ে দিল। মায়ার কান্না মায়া কাউকেই দেখায় না, কারণ কান্না তো দুর্বলতা। সেই কান্না যখন চাঁদ দেখেছে, তার মানে রাজের থেকেও মায়ের কাছে মূল্যবান ওই চাঁদ। তাই এখন হিংসে করে চাঁদের সামনে চুম্বন বিলাস করে নিল। মায়াকে ছেড়ে রাজ বলে, শোনো মায়াবতী, জীবনে বাথরুম বিলাস করব, চুম্বন বিলাস করব, আরো অনেক বিলাস করব, কিন্তু এই চন্দ্র বিলাস করব না।
কেন? কারণ এই শালা চাঁদটাও কিনা তোমার চোখের পানি দেখে নিল। আপনি কি পাগল মন্ত্রীমশাই? শুধুমাত্র বউয়ের জন্য পাগল, বাকিদের জন্য ঠিকই আছি। বলে মায়াকে নিজের কোলে করে নিয়ে গেল ঘরে। মায়াকে বিছানায় শুয়ে দিয়েই বলে, আজকে নাইট ড্রেস পরনি কেন? যে তুমি বোরকা পরে থাকলেও স্বামীর হাত থেকে বাঁচতে পারবে না, স্বামীর এই বদনজর তোমার উপর পার্মানেন্ট লেগে গেছে। বলেই রাজ মায়াকে নিজের বুকের মাঝেতে রেখে শুয়ে থাকে। পাতলা কম্বল দিয়ে নিজেদের ঢেকে রাখলো। মায়ার চোখের দিকে তাকিয়ে বলে, এভাবেই ঘুমিয়ে পড়ো, শীত করবে না। মায়া মাথাটা উঁচু করে চাইলো রাজের মুখের দিকে। রাজ মৃদু হেসে বলে, চুম্বন বিলাসের সময় বউয়ের জ্বরের মাত্রাটা উপলব্ধি করেছি, তাই তো আজকেও পারফেক্ট বাসর ব্যতীত পার করছি। মায়া সরে যেতে নেয়। রাজ মায়ার গলার কাছে হাতটা শক্ত করে রেখে বলে, দুষ্টুমি করবে না মায়াবতী। করলে কি হবে শুনি? মায়ার কণ্ঠে সর্দি লাগার মতো আভাস। যে গরম পড়েছে, আবার বৃষ্টি, মাঝে মাঝে তো শীত, এতে করে সর্দি লেগেছে মেয়েটার। রাজ মায়ার নাকের গোড়ায় ঠোঁট ছুঁয়ে বলে, কি আর হবে, তোমার বোরের ছোট ছোট রোমান্সে বাধা পড়বে। রোম্যান্স আবার ছোট বড় আছে নাকি? আছে তো, এই যে এখন যে ভালোবাসা দিচ্ছি, এগুলো ছোট ছোট রোমান্স। আর বড় রোম্যান্স কোনটা? যে রোমান্সের ফল হিসেবে আমি বাবা হব আর তুমি মা হবে, ওটাই বড় রোমান্স। গভীর রাতে হিয়া ব্যালকনিতে বসে আছে। সিয়া ওর মতো ফেসিয়াল করতে ব্যস্ত। আদ্র আসবে বলে রাত জেগে রূপচর্চা। কিছুদিন পরেই তাদের এঙ্গেজমেন্ট হবে। এখন হবু বরের সামনে তাকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে চায়। হিয়ার চোখটা সোজা একটি ঘরের দিকে। ঘরটিতে এখনো আলো জ্বলছে। দূরের ওই বাড়িটির প্রিয় ব্যক্তির ঘরে এখনো আলো জ্বালানো দেখে একটু অবাক হয়নি হিয়া। প্রায়ই এমন দেখে সে। প্রায় দিন তো এমনও হয়, ওই ঘরের ব্যক্তিটি ব্যালকনিতে এসে তাকে চোখ টিপ দিয়ে তার দিকেই তাকিয়ে থাকে। হিয়া ভাবছে, আজকেও কি আসবে রুদ্র ভাই? আর ভাবনার মাঝে বাইকের হর্ন বেজে উঠল। ব্রুকুচকে মেইন গেটের দিকে তাকাতেই দেখতে পেল একটি বাইক এসেছে। বাইকের ব্যক্তিটি মাথা থেকে হেলমেট খুলতেই শর্ট চুলগুলো দেখা দিল। খুব বেশি শর্ট না, ওই পিঠে এলিয়া আছে। মেয়েটির শরীরেও একটি শর্ট ড্রেস, গাঢ় লাল, যেটা চিকচিক করছে। হয়তো এখন ক্লাবে যাবে বা ওখান থেকেই এসেছে। মেয়েটি আবারও হর্ন দিতে থাকে। অতঃপর সেখানে আসে হিয়ার ভালোবাসার ব্যক্তিটি, যার শরীরে কালো রঙের জ্যাকেট আর নিচে স্টাইলিশ জিন্স। কপালে বাঁধা আছে সাদা কালো রঙের মিশ্রণে রুমাল, হাতে একটি গিটার। রুদ্র এসেই জেসির সাথে হাই ফাইভ করে। অতঃপর জেসির পিছনে বসলো। দুজনের মুখেই হাসি। হিয়ার অন্তর জ্বলতে শুরু করলো। জেসি তার গায়ে শক্তি দিয়ে বাইক চালিয়ে নিয়ে গেল। চোখের বাইরে চলে গেল ওরা দুজনে যেতেই হিয়া জোরেই চেঁচিয়ে বলে, ঘৃণা করি আমি আপনাকে। আপনি আসলেই নষ্ট পুরুষ, বাজে লোক। আপনার মতো নষ্ট পুরুষকে আমি ঘৃণা করি। আপনি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেন না, তবুও আমার বেহাইয়া মন মানছে না। বারবার চোখ মুছতে থাকে হিয়া। সে তো চায় দূরে থাকতে রুদ্রের থেকে। এই যে রুদ্র যখনই তার আশপাশে আসে তখনই শুনিয়ে দেয় কতগুলো তিক্ত কথা। মাঝে মাঝে তো না চাইতেও রুদ্রকে বুঝিয়ে দেয় যে সে মারা গেলেও হিয়া কষ্ট পাবে না। তবুও আড়ালে আবডালে ঠিকই হিয়ার মনটা জ্বলে ওঠে। হিয়ার কান্নার গতি বেড়ে গেল। কর্ণপাত হলো সিয়ার। সিয়া চোখ থেকে শশা সরিয়ে হিয়ার কাছে ছুটে আসে। হিয়াকে বলে, এই বোন কি করে হলো তোর? কান্না করছিস কেন? কিছু না, সৎ তুই আমাকে একা থাকতে দে। তোর কোথাও কষ্ট হচ্ছে? আমাকে বল, তুই কি কষ্ট দিয়েছে তোকে? একবার নামটা বল, ভাইয়াকে বলে ওকে কবরে পাঠিয়ে দেবো। হিয়ার মেজাজটা আরো খারাপ হয়ে গেল। রুদ্রকে কিনা কবরে পাঠিয়ে দিবে। সিয়ার হাতটা ঝটকা মেরে সরিয়ে বলে, হ্যাঁ তাই কর, তুই তাকে কবরে পাঠা আর তার ভাই তোকে উগান্ডায় পাঠাবে। তারও ভাই আছে, আমাকে কেন উগান্ডায় পাঠাবে? তুই বুঝবি না। তুই কার কথা বলছিস? তোকে বলবো কেন, কর না তোর হবু বরের জন্য রূপচর্চা। কান্না করছিস কেন, এটা তো বল। এমনি একটা উপন্যাসের কথা মনে পড়লো। ওখানে যে নায়ক, সে একটা নষ্ট পুরুষ। তাকে কেউ ভালোবাসতো, শুধু ওই ভালোবাসাটাই মেয়েটার জীবনটা বিষিয়ে দিল। সিয়া হিয়ার চোখটা মুছে দিল, বলে, ভালো ভালো উপন্যাসের পিডিএফ দেখে কিনতে পারিস না? এসব বই পড়ে তোর মন খারাপ করা কি দরকার? তুই কি বুঝবি হৃদয়হরণ উপন্যাসের মাঝের অনুভূতিগুলো? তোর তো যেটা চাই সেটা পাচ্ছিসই।
কারণ আমি যার প্রতি ভালোবাসা অনুভব করি সেও আমাকে ভালোবাসে। সে একটু গম্ভীর, কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি তার সাথেই সুখে থাকতে পারবো। ভালোবাসা ভালো, কিন্তু এতটাও না যেখানে বিশ্বাসের পরিমাণ অন্ধের মতো হয়। দেখা গেল এই বিশ্বাস একদিন ভেঙে যাবে। একদম তোর ওই উপন্যাসে বইয়ের ভুলভাল ধারণা দিবি না। আমার জীবনটা সোজাসাপটা। আমি যে গুরুগম্ভীর ব্যক্তিকে মন দিয়েছি, সে আমি ব্যতীত অন্য কাউকে জানাবই না। এতটা বিশ্বাস তোর? নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি তাকে। এটাই আমাদের বড় ভুল। দেখিস তুই, আমি কোনো ভুল করিনি। দেখা যাক। বলে দুই বোন ভিতরে চলে আসে। ক্লাবের সামনে এসে বাইক থামালো জেসি। রুদ্র বাইক থেকে নেমেই নিজের জ্যাকেট ঠিক করে নিল। জেসি লিপস্টিক ঠিক করলো। অতঃপর রুদ্র জিজ্ঞাসা করে, মেয়েগুলোকে কোন রুমে নেওয়া হয়েছে এটা আগে জানতে হবে, তারপরে অ্যাকশন নিব মিস জেস। ইয়েস স্যার, আমাদের ফুল টিম এখানে আছে। ওরা এক একটা ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে। গুড। একটা কথা জিজ্ঞাসা করি স্যার, হুম। আপনার শখের নারীটি আপনাকে দেখছিল? শুধু দেখছিল না, তার মনটাও জ্বলে পুড়ে ছারখার হয়েছে। এটা দূর থেকেও স্পষ্ট। তাহলে তাকে কেন সত্যিটা জানাচ্ছেন না? আমার শোকের নারী আমাকে কতটা আঘাত করে জানো? এতটাই যে সে মাঝে মধ্যে আমার মৃত্যু কামনা আমার সামনেই প্রকাশ করে। এদিকে আমি তার সামনে অন্য নারীর সাথে মিশলেই সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কি অদ্ভুত প্রেম আমাদের। আপনি তাকে কবে জানাবেন যে আপনি তার নষ্ট পুরুষ নন? আমি আসলে আপনার অ্যাসিস্ট্যান্ট, আর ওই দিনের মেয়েটা ছিল আরেকটা ক্রিমিনাল। এখন সে জেনে যাওয়া মানে আমাদের মাঝে একটা মধুর সম্পর্ক গড়ে ওঠা। হিয়া পাখির চোখে আমার জন্য যে তীব্র ঘৃণা, ওটা পরবর্তীতে প্রকাশ পাবে না। যদি সত্যিটা প্রকাশ পায় তাহলে আমার প্রফেশনাল, আমার বাবা, ভাই আর ব্রো, এছাড়া অন্যদের মাঝে জানাজানি হয়ে যাবে। যদি সত্যিটা প্রকাশ পায় তাহলে আমার প্রফেশনাল, আমার বাবা, ভাই আর ব্রো, এছাড়া অন্যদের মাঝে জানাজানি হয়ে যাবে। আর তখন না আমি আমার মায়ের মৃত্যু তদন্ত করতে পারবো না, ব্রো ওই ফর্মুলা পাবে, আমাদের সব প্ল্যান ভেস্ত। ইনফ্যাক্ট হিয়া পাখি ও মায়া এরা সবাই বিপদে পড়বে। বর্তমানে আমাদেরকে ফর্মুলা খুঁজে বের করতে হবে, এরপর একটা অপারেশন, তারপর পর্দাফাশ। ততদিন জ্বলতে থাকুক আমার হিয়া পাখি। আমিও দেখি তার এই ভালোবাসা কতটা আড়ালে রাখতে পারে। জেসির কল আসলো। রিসিভ করে কিছু কথা বলে রুদ্রকে জানালো। মেয়েগুলোকে যে রুমে আটকে রাখা হয়েছিল ওই রুমের সন্ধান পেয়েছি, চলুন। রুদ্র আর জেসি চলে গেল সেখানে। বার ড্যান্সার হিসেবে কিছু মেয়েকে জোর করে আনা হয়েছে নেশাদ্রব্য দিয়ে। এদের দিয়ে আড়ালে দেহ ব্যবসা করাতে চায় কোনো এক দল, যাদের ধরাটা আসল উদ্দেশ্য রুদ্রের পুরো টিমের। তাই তো এত রাতে ওরা এসেছে এখানে। সকালে রাজ ঘুমিয়ে আছে মায়ার গলায় মুখ রেখেই। মায়ার চুলের ঘ্রাণ শুকছে যেন। মায়ার অপর পাশের হাতটা নিজের হাত দিয়ে শক্ত করে জড়িয়ে আছে রাজ। মায়ার ঘুম ভেঙেছে মিনিট 10 কি 20 হবে। এতক্ষণ সে রাজকে খুঁটে খুঁটে দেখছিল। এর মধ্যেই রাজের ফোনটা বেজে উঠল। প্রথমবার রিং হতেই মায়া রাজকে বলে, আপনার কল এসেছে। রাজ পাত্তা দিল না, বরং মায়াকে আরো শক্ত করে জড়িয়ে নিল। মায়া ভাবছে তার কাছে বন্দুক থাকলে এক্ষুনি গুলি করে দিত। এই লোক নাকি আবার তাকে জড়িয়ে আছে। মায়া পাশের ছোট্ট টেবিলে দেখলো, টেবিল ল্যাম্পের পাশেই ফলের ঝুড়ি, ওখানে ছোট ছুরি আছে। মায়া ওটা হাত দিয়ে নিতে চায় কিন্তু পারে না। সারা রাত রাজ তার হাতটা শক্ত করে জড়িয়ে ঘুমিয়েছিল, এখনো তাই আছে। আবারও রাজের কল আসে। রাজ এবার নিজেই চোখটা পিটপিট করে খোলে। মায়ার গলার কাছে নাকটা ডলছে। মায়া চোখটা বন্ধ করে নেয়। রাজের গরম নিঃশ্বাস তার মাঝে অন্যরকম অনুভূতি নিয়ে আসে। নিজের উদ্দেশ্য সফল তো হবেই না, উল্টো অঘটন বাতিয়ে দেওয়ার সম্ভাবনা ঘটছে। এখন রাজ চোখটা খুলে ফোন রিসিভ করলো। প্রথমেই ঝাঁঝালো কণ্ঠে বলে, ফোনটা কি এভাবে রাত দিন 24 ঘন্টা তোমার পেছনে সময় দেওয়ার জন্য কিনেছি? পিয়াস পাত্তা না দিয়ে বলে, আজকে সমাবেশ আছে স্যার। তুমি আছো আমার কোন ছিটতে? মায়া চোখ বড় বড় করলো। রাজ ওর দিকে তাকিয়ে জিহবায় কামড় দিল। পিয়াস বলে, কৃষি বিষয়ে আপনাকেই তো স্ক্রিপ্ট দেওয়া, আপনাকে তো ওগুলো অ্যানাউন্স করতে হবে। অফারটাও আফটার অল আপনি হলেন কৃষিমন্ত্রী। কৃষি মন্ত্রী আমি, কৃষক না যে এত সকালে বউ রেখে মাঠে নামবো। পিয়াস মনে মনে বলে,
বউ না, ওইটা আজরাইল। তবে খুন না করে এখনো বাঁচিয়ে রাখলো কেন বুঝতেছি না। বেটা লুচ্চামন্ত্রী তো মাঠে না গিয়ে সোজা কবরে যাওয়ার কথা। এবার জোরে বলে, আসলে স্যার আমরা জনগণ তো, আমাদের আদেশেই চলি। আসলে স্যার আমরা জনগণ তো, আপনাদের আদেশেই চলি। আপনারা মন্ত্রীরা জনগণের উপরে যা চাপিয়ে দিবেন আমরা তাই মানব। এই জন্যই ওরা আপনাকে একটু কষ্ট দিতে বইয়ের আসলের নিচ থেকে উঠিয়ে আনতে চাইছে। তুমি কি আমাকে অপমান করলে পিউ বেবি? না তো, আপনি আপনার একটা পারফেক্ট সময় জানিয়ে দিন যখন আপনার বইয়ের থেকে একটু আলাদা হয়ে আমাদের সাথে সাক্ষাৎ দিবেন। না হলে জনগণ তো না খেয়ে মরবে। রাজ হামি তুলে মায়ার কপাল চেক করলো। কপালটা এখনো গরম। রাজ বলে উঠে, আমার বউয়ের জ্বর এসেছে, আমি আজ কোনো সমাবেশে যাব না। ও পাশ থেকে পিয়াস কিছু বলার আগেই মায়া বলে, এভাবে আপনি জনগণের সেবা থেকে এড়িয়ে যেতে পারেন না। জনগণের সেবা তো অনেক করলাম, বেনিফিট কিছুই পেলাম না। এবার একটু বউয়ের সেবা করি, না হলে আমার বংশবৃদ্ধি হবে কি করে? শাট আপ অ্যান্ড গো। পিউ বেবি আমি আসছি, আমাকে এক্সাক্ট সময়টা জানিয়ে দিও। ওকে স্যার। আর একটা কথা, জি স্যার। এই মোবাইল কোম্পানির মালিককে একটু খোঁজ নিও তো। কেন স্যার? তার বইয়ের নম্বর জোগাড় করে তার সংসারে আগুন লাগিয়ে দিব, তাই বেটা ফাউল। তখন বুঝবে এই ফোনের জ্বালায় সকালবেলা কত পুরুষের অন্তর জ্বালা ওঠে। পিয়াস মুচকি হাসলো, যেটা বুঝতে অসুবিধা হলো না রাজের। সে তো তার অ্যাসিস্ট্যান্টকে খুব ভালো করেই চেনে। রাজ জোরে বলে ওঠে, একদম আসবে না বলে দিলাম। ভুলে যেও না, বিয়ে কিন্তু তোমারও একদিন হবে। পারবে তো বউ রেখে সকালবেলা ফোনের পেছনে সময় দিতে? বলেই কলটা কেটে দিল। জানে রাজ আরো কিছু বলবে। রাজ এই কল কেটে দেওয়ায় কিছুই মনে করলো না, বরং হাসলো ঠোঁট কামড়ে। মায়ার চোখ মুখ কালো হয়ে আছে। রাজ দেখে বলে, রাতে ঘুম ভালো হয়নি তাই না? মায়া উত্তর দেয় না। রাজ বলে, আজকে অফিস যাবে না তুমি। কেন? তোমার জ্বর, তাই আমি সমাবেশ থেকে বাড়িতেই আসবো। মায়া এখনো কিছু বলল না। রাজ মায়ার মুখটা আলতো করে ধরে বলে, ওই ফল কাটার ছুরিটা দিয়ে মানুষ খুন করা যায় না মায়াবতী। মায়ার চোখটা বড় বড় হয়ে গেল। এই লোক বুঝলো কি করে? রাজ আলতো হেসে মায়ার কপালে চুম্বন এঁকে দিল। মায়ার শরীর গরম, চোখটার দিকে তো তাকানোই যায় না। জ্বর আসার কারণে ফর্সা মুখে চোখ দুটো কালো কালো হয়ে আছে, ঠোঁটটা হালকা কাঁপছে। রাজ ওর ঠোঁট দিয়ে মায়ার ঠোঁট ছুঁয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে বলে, তুমি কেন আমাকে এত ঘৃণা করো আমি জানি না, শুধু বলবো আমাকে একটু সময় দাও। আগে নিজেই সত্যটা জেনে নিই, তারপর তোমাকে সত্যিটা জানাবো। অন্তত ততদিন একটু শান্ত হয়ে থাকো মায়াবতী। বলেই রাজ চলে গেল বাথরুমে। মায়া ওদিকে তাকিয়ে আছে। রাজ কোন সততার কথা বলছে বুঝলো না। রাজ নিজেই তো তাকে অপমান করেছিল, তাহলে কি এমন হয়েছিল? মায়াকে কি আরো ভালো করে জানতে হবে? সে তো চাই রাজকে দিয়ে মোহন সর্দার আর সোনালি শুধু তাদের নয়, মালিনীকেও কঠিন অপমান করে বাড়ি থেকে বের করে দিবে। তারপর রাজকে নিজের হাতে শাস্তি দিবে। রাজকে খুন করাটা মায়ার ইচ্ছার তালিকায় ছিল না। সে তো ছুরিটা দিয়ে শুধু রাজের হাতে আঘাত করতে চেয়েছিল, কারণ তার চোখের সামনেই ভেসে উঠেছিল ছোটবেলার দৃশ্য। কিভাবে একটা আপেল খাওয়ার জন্য তার হাত কেটে দেওয়া হয়, কতটা ভালোবেসে শাহানা পারভিন আপেলের ঝুড়ি নিয়ে গিয়েছিল রাজের পাশে। রাজ ওই ছুরি দিয়ে শাহানা পারভিনের হাতে আঘাত করে। মায়া তো ওই কষ্টটা নিতে চেয়েছিল, এরপর ধীরে ধীরে মানসিক আঘাত করতে চায়। মায়া তো আর জানে না ওটা তাস ছিল। মায়া কিছু একটা ভেবে তারেককে কল করে বলে, আজকের সমাবেশের সমস্ত আপডেট আমাকে দিবে। তারেক সম্মতি দিল। মায়া তো এটাও জানে না তারেক মায়ার সাথে রাজাকারি করছে। সে তো মায়ার থেকে ইনফরমেশন নিয়েও রাজকে দেয়। তারেক মনে মনে বলে, যেই দিন ম্যাডাম জানতে পারবে আমি তার জীবনে রাজাকার হয়ে এসেছি, সেই দিন আমার হবে শেষ দিন। রাজ ফ্রেশ হয়ে এসে মায়ের কাছে বসে। ফোন করে সার্ভেন্টকে খাবার আনতে বলে। সার্ভেন্ট আসতে দেরি হলেও ঘর জুড়ে হাজির হলো সর্দার বাড়ির সকল সদস্য। মাহমুদ, সরকার, সিয়া, হিয়া, এমন মালিনী আর সোনালিও। রাজ ওদেরকে দেখে বলে, তোমরা এভাবে সাত সকালে আমার ঘরে হামলা করছো কেন? আর বাবা, তোমাকে তো আমি কালই বলে দিলাম যে সকালবেলা ছেলের ঘরের সামনে আসবে না, তবুও আসলে। সার্ভেন্টকে উপরে খাবার আনতে বললে কেন? মায়ামায়ের কি কিছু হয়েছে? কিছু তো আমারও হতে পারতো। কই, আমাকে নিয়ে তো কিছুই জিজ্ঞাসা করলে না।
অপদার্থকে জলজ্যান্ত লাগামহীন কথাবার্তায় দেখে বোঝাই যাচ্ছে যে সুস্থ। রাজ কিছু বলার আগেই সোনালি মায়ের কাছে চলে আসে। মায়ার কপালে হাত রেখে দেখে জ্বর। মায়া হাতটা থেকে কপাল সরিয়ে নেয়। বিরক্ত লাগছে তার এখন। সিয়া এসে মায়ার কপালে হাত দিয়ে দেখলো, অতঃপর থার্মোমিটার এনে জ্বর মাপলো। 103 ডিগ্রি জ্বর এসেছে, যেটা দেখে রাজ বলে, আজকে আমি সমাবেশে যাব না। মাহমুদ সর্দার বাড়ির সবার দিকে এক পলক দেখে নিয়ে বলেন, বাসার লোকজন কি তোমার নজরে আসে না? তোমার বউয়ের জ্বর এসেছে, সেবা করার লোক আছে। বলা তো যায় না, বিশেষ করে বউয়ের ক্ষেত্রে আমি তোমাকে তো বিশ্বাসই করতে পারি না। দেখা গেল সমাবেশ থেকে এসে দেখলাম আমার বউয়ের কোনো অস্তিত্বই নেই এই বাড়িতে। সোনালি রাজের দিকে তাকিয়ে বলে, তুমি একদম চিন্তা করবে না, তোমার বউকে আমরা কিছু হতে দিব না। আমরা সবাই আছি তো, সুস্থ হয়ে যাবে আমাদের বৌমা। রাজ বিড়বিড় করে বলে, সতীনের মেয়েকে জড়িয়ে ধরে বৌমা বলার মতো দৃশ্য দেখার সৌভাগ্য আল্লাহ আমাকেই দিল। জীবন যুদ্ধে বউকে নিয়ে কত নাটক যে দেখতে হবে মন্ত্রী হয়ে, এটা আমি নিজেও জানি না। হতাশ জীবন। সোনালি কিছুই বুঝলো না। বুঝবে তো পরে, আগে তো তাকে শুনতে হবে। তাই ব্রুকুচকে বলে, কিছু বললে তুমি? রাজ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমার বউয়ের পাশ থেকে উঠে যান। কেন? কারণ ওর অ্যালার্জি আছে। কিন্তু আমি তো অ্যালার্জির কিছু আনিনি। আজ তো আপনিটাই তো আমার বউয়ের জন্য অ্যালার্জি। বিড়বিড় করে বলে রাজ। এবার একটু জোরে বলে, জ্বরের সময় ওর আশেপাশে লোকজন থাকা পছন্দ না। মাহমুদ সর্দার পিছন থেকে খোঁচা মেরে বলে, এতক্ষণ তো তুমি ছিলে না তোমার বউয়ের পাশে। আমি তো আমার বউয়ের স্বামী, তাই আমি থাকতে পারি। বাকিরা আসামি, তাই পারবে না। এখন আমার ঘরের আবর্জনা কমিয়ে চলে যাও। আবর্জনার কারণে অ্যালার্জি বাড়ে। আমরা ব্রেকফাস্ট করে নিই। মাহমুদ সর্দার কোনো কথা না বলে মায়ার কাছে এসে মায়ার মাথায় হাত বুলিয়ে বলেন, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে কল দিবে। বলেই তিনি চলে যান। সবাই একে আশ্বাস দিয়ে চলে গেল। মায়া সবার কথাতে শুধু মুচকি হাসলো। সার্ভেন্ট খাবার নিয়ে আসলো। ছোট্ট টেবিলের উপর খাবার রাখা হলো। সার্ভেন্ট চলে গেল। রাজ নিজের মতো খাবারগুলো প্লেটে সাজাতে থাকে। মায়ার সামনে প্লেট ধরতেই মায়া নাক সিটকে বলে, আমি খাবো না। রাজ বুঝতে পারছে জ্বরের জন্য খাওয়ার রুচি নেই। তাই সে তার ঠোঁট মায়ার ঠোঁটের সাথে মিলিয়ে আবার ছেড়ে দিয়ে বলে, এটা কেমন ছিল? মায়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জ্বরের জন্য মেয়েটাকে কিছুটা রোগা রোগা লাগছে। মায়া রাগান্বিত কণ্ঠে বলে, এভাবে হুটহাট চুমু খান কেন? চুমুতে পুষ্টি থাকে, যেটা খেলে গায়ে শক্তি বাড়ে। তাই আমি হুটহাট চুমু খাই। শুধু আমি একা না, তোমাকেও খাওয়াই। আপনি একজন বিরক্তিকর মানুষ। একটা জিনিস খেয়াল করলাম। কি? খাবারের সময় যেভাবে নাক ছিটকালে, চুমু খাওয়ার সময় কিন্তু ওভাবে নাক ছিটকালে না। আপনার সমাবেশের সময় হয়ে আসছে। আগে হাঁ করো, তারপর। আপনি আসলেই এখন লুচু আর লাগামহীন। এই ওয়েট, আমি তো হাঁ করতে বলেছি, খাবার দিব তাই। তুমি লুচ্চু বললে কেন? কিছু না। আচ্ছা, এবার খাবারটা শেষ করো। বললাম তো খাওয়ার ইচ্ছে নেই। চুমু খাবে? কি? খাবারটা তো খেতে চাও না, তাই বললাম চুমু খাবে। শরীরে তো একটু শক্তির দরকার। চুমু খেলে শরীরে শক্তি বাড়ে, এটা কার থেকে জেনেছেন? নিজের জীবন থেকে। এই যে আমি তোমার সাথে চুমু খাই আর শক্তি পাই, আসো তোমাকে আর একটু শক্তি দেই। একদমই না, দূরে থাকুন আমার থেকে। আপনার ওই শক্তি আমার লাগবে না। তুমি খাবার শেষ করলেই আমি চলে যাব। আপনি জানেন আপনি একজন বিরক্তিকর মানুষ। সে বউদের কাছে স্বামীরা বিরক্তিকর হয়, বিশেষ করে রোমান্স করতে গেলে। মায়া চুপ করে আছে। রাজ আবারও বলে, খাবারটা খেয়ে নাও মায়াবতী। আমার খেতে ইচ্ছে করছে না। এটা ঝাল ঝাল খাবার, তোমার জ্বরের জন্য এভাবে বানাতে দেয়া। আপনি কিভাবে জানলেন আমার জ্বর আসলে ঝাল খাবার খাই? বউ হও তুমি আমার, বউয়ের খোঁজ নিব না আমি? মায়া রাজের চোখের দিকে তাকিয়ে আছে। রাজ মায়াকে খাইয়ে দিচ্ছে। কয়েক গাল খাওয়ার পর মায়া ঠোঁট লাল হয়ে এসেছে, নাক ঘেমে উঠেছে। ঝালে এখন ফসফস করে উঠে। ডান হাত দিয়ে গাল হা করে বাতাস করছে। তবুও রাজকে বলছে না যে ঝাল লেগেছে। নিজের কষ্টগুলো যেন লুকিয়ে রাখতে তার সর্বপ্রধান চেষ্টা। রাজ গ্লাস নিয়ে মায়ার মুখে দিল। ঢক ঢক করে গিলে নিল মায়া। গ্লাসটা পাশে রেখে দেখলো মায়া এখনো কাঁপছে। নিঃশ্বাসের গতি ওঠানামা করছে। গলার কাছে এর দৃশ্য স্পষ্ট। রাজ নেশালো কণ্ঠে বলে উঠে, খুব বেশি ঝাল লাগছে? মায়া মাথাটা উপর নিচ করে হ্যাঁ বুঝিয়ে দেয়।
রাজ বলে। পানি খেয়েও কাজ হলো না? মায়া মাথাটা দুদিকে নাড়িয়ে না বুঝিয়ে দেয়। রাজ কিছু একটা ভেবে বলে। বুঝতে পেরেছি কিসে কমবে এই ঝাল। মায়া ঝালের কারণে ভেজা চোখেও কাপা কাপা ঠোঁটে বলে। কিসে কমবে? চুম্বন বিলাস। মায়া লাল রক্তিম চোখে তাকালো। রাজ মায়া ঠোঁটের দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে বলে। দুষ্টুমি করবে না মায়াবতী। বলেই মায়ার মাথার পিছনে সমস্ত চুল নিজের বাম হাত দিয়ে ধরে মায়াকে নিজের কাছে এনে মায়ার ঠোঁটে নিজের ঠোঁট রেখে চুম্বন বিলাসে মত্ত হয়ে আছে। মায়া এবার চোখগুলো বড় বড় করে রেখেছে। রাজ ছেড়ে দিল মায়ার ঠোঁট। মায়ার মুখে টিস্যু পেপার দিয়ে মুছে বলে। ঝাল কমেছে কি? মায়া অনুভব করলো সে তো ঝালের কথা ভুলেই গেছে। রাজ এবার অন্য খাবার খেতে থাকে যেটা তার জন্য আনা হয়েছে। খাবার খেয়ে মায়ার কপালে হাত রেখে বলে। অনেকটাই তাপ কমেছে। এভাবে ঝালের সাথে চুম্বন বিলাস করতে করতে জ্বর একেবারে গায়েব হয়ে যাবে। বলেই ওষুধ খাইয়ে দেয় মায়াকে। বিছানা থেকে উঠে আয়নার সামনে যায়। মায়া বিছানায় মাথাটা এলিয়ে দিয়ে কম্বলটা বুকের উপর রেখে চোখ বন্ধ করে নেয়। মাথাটা ঝিম হয়ে আছে তার। হচ্ছে কেউ টিপে দিলে ভালো লাগতো, যেমনটা রাতের বেলা রাজ টিপে দিয়েছিল। রাজ মায়ার মাথায় আদুরে হাত রেখে বলে। আমি সমাবেশের জন্য ব্যস্ত না হলে তোমার কাছে থেকে যেতাম। যেতে ইচ্ছে করছে না বউকে রেখে। দেখো আমার এই মনটাকে সবাই বউ পাগলা বলে দিচ্ছে, অথচ আমি কিন্তু আমার বউকে ভালোবাসি বলে এমন করি এটা বুঝলো না। আপনি যান মন্ত্রীমশাই। এই জান না বলে জান বলতে পারো না? দুটোর মধ্যে পার্থক্য কি? জান হলো যেতে বলা, আর জান হলো নিজের জীবনের সাথে মিশিয়ে নেওয়া। বলেই রাজ চলে যায়। জানি তুমি কাউকে কল দিবে না, তাই কল দিয়ে আর কথা বলবো না। শুধু বলবো এদিক ওদিক যাওয়ার চেষ্টা করবে না। এসে ঘরে না পেলে কিন্তু পাতাল থেকে খুঁজে সোজা বাথরুমে নিয়ে গিয়ে জ্বর অবস্থায় বাথরুম বিরা শুরু করে দেবো। যেতে যেতে বলে। মায়া তার মাঝে কোনো প্রতিক্রিয়া জানালো না। রাজ এসে গাড়িতে বসলো। পাশের সিটে মাহমুদ সর্দার। রাজ তাকে দেখে বিরক্তির ভাব প্রকাশ করে বলে। তোমার বাবা আমার উপর অন্যায় করেছে বাবা। কেন, কি করেছে? বাবার সামনে লাকাম ছাড়া কথা বলতে পারো, বউকে প্রেমের উষ্ণতা বৃদ্ধি করতে পারো না? মূর্খ ছেলে, তুমি তো পারোই মানুষকে অজ্ঞান করে দিতে। রাজ সানগ্লাস পরে নিল। ঠোঁটে দুষ্টু হাসি লেগে আছে তার। ড্রাইভার গাড়ি চালাতে ব্যস্ত। রুদ্র ঘুম থেকে উঠলো মাত্র। প্রায় ভোরের দিকে এসেছিল। এসেই ঘুমের রাজ্যে পাড়ি দেয়। এখন উঠেই ফ্রেশ হয়ে আহান সর্দারের সাথে সকালের খাবার খায়। আহান সর্দার জানান। আদ্র আসবে বিকেলে। ওকে। বিয়ের ডেটটা ফিক্স করে দেই ওদের। তোমার কি রানিং কোনো মিশন আছে? যেটা আছে তার কাজ চলছে। তুমি বিয়ের ব্যাপারে কথা বলো। ভাইয়ের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। আহান সর্দার শুকনো দৃষ্টি দিয়ে বলেন। এমন বলছো কেন? এমনিতেই বললাম, ভাইয়ের বিয়ে না হলে তো তুমি তোমার দ্বিতীয় বৌমাকে দেখতে পাবে না, তাই। বিয়ে করার জন্য মনে হচ্ছে মনটা লাফাচ্ছে। অস্বাভাবিক কিছু তো হচ্ছে না বাবা। বিয়ের জন্য ছেলে মেয়েদের মন লাফাবেই। লজ্জা করে না বিয়ের কথা বাবার সামনে এভাবে বলতে? বাবা বিয়ে না দিলে তো ছেলেকে নিজ দায়িত্বে মনে করে দিতে হবে যে তার বিয়ের বয়স হয়ে গেছে। এত লজ্জার কি আছে? সব লাগামহীন কি সর্দার বাড়িতেই জন্মেছে? এটা তোমাদের সৌভাগ্য। কিভাবে? বাবা হয়ে করছোটা কি? বিয়ে দিতে পারলে না কেউ আমাদের ভাইগুলোকে? আমারই তো নিজে থেকে উদ্যোগ নেই। বউটা মরার সময় যে কেন আমাকে নিয়ে গেল না আল্লাহ ভালো জানে। আমাদের বিয়ে দিতে হবে তাই নিয়ে যাইনি, কিন্তু তুমি তো এটা বুঝতেই চাও না, শুধু নিজের বউয়ের কাছে যেতে চাও। আহান সর্দার খাবার শেষ করে চলে গেলেন নিজের কাজে। এই ছেলের মুখটাও হয়েছে রাজের মতো। রুদ্র পাশে থাকা হট কফি নিয়ে বাইরে আসে। সুইমিং পুলের কাছে এসে ভাবছে আজকে আর জিম করা হলো না। হঠাৎ এদিক ওদিক তাকাতেই রুদ্রের চোখ গেল মেইন গেটের দিকে। একটা বাইক এসেছে। বাইকে বসে আছে সুদর্শন এক যুবক। তার থেকে ছোট হবে। ওই বাইকে এসে বসলো হিয়া, যেটা দেখে মাথাটা বিগড়ে গেল রুদ্রের। হাতে থাকা হট কফি যেন তার কাছে কিছুই না, যতটা হট এখন তার মস্তিষ্ক। বাইক চোখের আড়াল হতেই রুদ্র একজনকে কল দিয়ে বলে। আমি একটা বাইকের নাম্বার আমি সেন্ড করে দিচ্ছি, ওটা নিয়ে বাইকের মালিকের বায়োডাটা আমাকে দিবে। বলেই কল কেটে হাতে থাকা কফির মগ হট কফির গুল্লি মারি আমার হবু বউ ভেগে গেল। ইউ বেবি, আমার বউয়ের এখন বর্তমান অবস্থা কি? ভালো স্যার। তুমি লাস্ট কখন চেক করেছো? এই তো 5 মিনিট আগেই গিয়েছিলাম।
এতক্ষণ হয়ে গেল, তুমি বলছো এই তো? এখনই যাও, গিয়ে দেখো ওর কিছু লাগবে কিনা। পিয়াস কপালে ফোনটা নিয়ে একটা বাড়ি মারে। এই নিয়ে 2 ঘন্টা ধরে উপর নিচ করে পাটা মনে হয় আসমানে উড়াই দিছে। হাঁটার শক্তি পাচ্ছে না আর, না পেরে বলে, একটা কাজ করি স্যার,